সেন্ট ইউফ্রেসিস গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আমার ক্লাসে। আজকে আমরা দেখব একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায় মানে প্রোগ্রামিং ভাষা সম্পর্কে। আমাদের আজকের আলোচনার বিষয় অ্যালগরিদম। আমরা প্রথমে দেখে নিই অ্যালগরিদম কি। কোনো কাজ সম্পাদনের ক্ষেত্রে কতগুলো যৌক্তিক সিদ্ধান্তের মাধ্যমে পর্যায়ক্রমে কাজ সম্পাদনের পরিকল্পনা করা হয়। এ ধরনের পরিকল্পনাকেই অ্যালগরিদম বলা হয়। তাহলে আমরা একটি কাজ করার পূর্বে যে প্ল্যানিং করি বা পরিকল্পনা করি সেটিকে আমরা অ্যালগরিদম বলতে পারি, তবে অবশ্যই সেটি যৌক্তিক সিদ্ধান্ত হতে হবে। আমরা যে যৌক্তিক সিদ্ধান্তের মাধ্যমে কোনো পরিকল্পনা করি সেটি হচ্ছে অ্যালগরিদম। এখানে আরো ডিটেলস কিছু কথা বলা আছে। কোনো কাজ করার পূর্বে আমরা কাজটির পরিকল্পনা করে থাকি বা প্ল্যানিং করে থাকি। পরিকল্পনা করে কাজ করা হলে কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। কোনো বড় কাজ করার ক্ষেত্রে পরিকল্পনাগুলোকে আমরা লিখিত আকারে রাখি। কম্পিউটার প্রোগ্রাম একটি সমস্যা সমাধান সম্পর্কিত বিষয় এবং কম্পিউটার ব্যবহার করে কোনো সমস্যা সমাধান করার জন্য প্রথমেই সমাধানের উপায় স্থির করতে হয়। তাহলে কম্পিউটার প্রোগ্রামটি তৈরি করা হচ্ছে কোনো একটি সমস্যাকে সমাধান করার জন্য, এবং কোনো সমস্যা সমাধান করার জন্য প্রথমেই সমাধানের উপায় আমাদের স্থির করতে হবে। কারণ আমি যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকি, আমি যদি সমাধান কিভাবে করব সেটি যদি আমার না জানা থাকে, তাহলে আমি সমস্যার মাঝখানে গিয়ে কাজগুলো আর করতে পারবো না। তারপর সেই উপায়টিকে ছোট ছোট অংশে বিভক্ত করা হয়, মানে সেই সমস্যার সমাধানটিকে কয়েকটি ছোট ছোট অংশে বিভক্ত করা হয় এবং সেই অংশগুলোকে যুক্তি সম্পূর্ণভাবে বা লজিক্যালি পর্যায়ক্রমিকভাবে কম্পিউটার দিয়ে সমাধান করা হয়। এই কারণে অ্যালগরিদমকে কোডিং এর পূর্বশর্ত বলা হয়ে থাকে। তাহলে অ্যালগরিদম হচ্ছে কোডিং এর পূর্বশর্ত। আমি এখানে বলে নেই যে আমরা যে প্রোগ্রাম সম্পর্কে আলোচনা করি, আমরা যে সফটওয়্যার দেখি, প্রোগ্রাম দেখি, এই বিষয়গুলোকে প্রধানত তিনটি স্টেপে ভাগ করা হয়। প্রথম স্টেপ হচ্ছে অ্যালগরিদম, দ্বিতীয় স্টেপ হচ্ছে ফ্লোচার্ট, আমরা যা পরবর্তী ক্লাসে দেখব, এবং সবশেষ অধ্যায় হচ্ছে বা কাজটি হচ্ছে আমাদের কোডিং করা বা কম্পিউটারে সে সমস্যার জন্য বিভিন্ন কোড লেখা, প্রোগ্রাম লেখা। তো অ্যালগরিদমটা হচ্ছে সেই জিনিস যেটি দিয়ে আমরা যখন একটি বড় কাজ করতে যাই, খাতায় আমরা স্কেচ করি, লিখি, সেই বিষয়টি হচ্ছে ধরে নেই অ্যালগরিদম বা প্ল্যানিংটা। তাহলে এই কারণেই অ্যালগরিদমকে কি বলা হয়, কোডিং এর পূর্বশর্ত হিসাবে বলা হয়ে থাকে। এখন অ্যালগরিদম তৈরির নিয়ম বা শর্ত সম্পর্কে আমরা দেখব। অ্যালগরিদম সহজবোধ্য হতে হবে যাতে সবাই বুঝতে পারে, ইজি হয়। প্রতিটি ধাপ স্পষ্ট হতে হবে যাতে সহজে বোঝা যায়। প্রতিটি ধাপের কাজ যুক্তিযুক্ত নির্ভর হতে হবে বা যুক্তি নির্ভর হতে হবে। সসীম সংখ্যক ধাপে সমস্যার সমাধান করতে হবে, মানে ধাপগুলো যাতে অল্প অল্প থাকে, খুব বেশি বড় যাতে বিষয়টি না হয়ে যায়। এরপর হচ্ছে ব্যাপকভাবে প্রয়োগ করার উপযোগী হতে হবে যাতে অনেক ভালোভাবে অনেক জায়গায় আমরা ব্যবহার করতে পারি। প্রতিটি অ্যালগরিদমের সুনির্দিষ্ট আউটপুট থাকতে হবে। তাহলে অ্যালগরিদমের সুনির্দিষ্ট আউটপুট থাকতে হবে। এগুলো তোমরা বই থেকে পাবে, ভালো করে পড়বে। আমরা এখন অ্যালগরিদম লেখা সম্পর্কে দেখব, কিভাবে আমরা অ্যালগরিদম লিখব। আমাদের এখানে একটি সমস্যা দেওয়া হয়েছে, তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম। দেখো, তোমাকে যদি তিনটি সংখ্যা দেওয়া হয়, তুমি ইজিলি সেটি যোগ করে উত্তর দিয়ে দিতে পারবে, কিন্তু কম্পিউটার তো তোমার মতো যোগ বিয়োগ গুণ ভাগ জানে না, তোমার মতো সে শিখে আসেনি। সুতরাং তাকে একটি নির্দিষ্ট পথ অবলম্বন করতে হবে সেই যোগফল নির্ণয় করার জন্য। আমরা এখন দেখব সেটি আমরা কাজটা করার জন্য কিভাবে অ্যালগরিদম লিখব। অ্যালগরিদম লেখার সময় আমাদের প্রথমে মনে রাখতে হবে যে শুরু করি বা স্টার্ট কথাটা লিখতে হবে, যাতে আমরা বুঝতে পারি যে এখান থেকে শুরু, তার আগে যাতে কেউ কোনো কিছু লিখতে না পারে। এই কারণে আমরা শুরু করি। প্রথম আমরা লিখলাম শুরু। তারপরে স্টেপ 2-তে আমাদের লিখতে হবে সংখ্যা তিনটি। এখানে ভেরিয়েবল হিসাবে দেওয়া হয়েছে এ বি সি, পড়তে হবে। তাহলে তোমার সামনে যদি তিনটি সংখ্যা থাকে, তুমি কি করবে, খুব দ্রুত সেই সংখ্যাগুলো পড়ে নেবে যে কোন কোন সংখ্যা তিনটি আছে। এরপর তিনটি সংখ্যার যোগ করতে হবে। কম্পিউটারকে আমরা বলে দেব তিনটি সংখ্যাকে যোগ করতে হবে সূত্রের সাহায্যে। সূত্রটি হচ্ছে a প্লাস বি প্লাস সি, মানে তিনটি সংখ্যার যোগফল। এখানে ভেরিয়েবল হচ্ছে একটি পাত্রের মতো, যেখানে আমরা যে কোনো সংখ্যা রাখতে পারি। যেমন এর মধ্যে একটি সংখ্যা, সেখানে 10ও রাখতে পারি, 100ও রাখতে পারি। বি হচ্ছে ওইরকম একটি পাত্র যে সংখ্যায় আমরা কোনো সংখ্যা রাখতে পারি যে পাত্রের মধ্যে। সি হচ্ছে একটি পাত্র, তার মধ্যে আমরা কোনো সংখ্যা
রাখতে পারি। ভেরিয়েবল হচ্ছে একটি পাত্রের মতো, তাহলে এখানে আমাদের ভেরিয়েবল দেওয়া হচ্ছে যেহেতু তিনটি সংখ্যা এবিসি, যে কোনো সংখ্যা আমরা এখানে রাখতে পারবো। আর এরপরের কাজ হচ্ছে যোগফলটা আমাদের কম্পিউটারের সামনে কি করতে হবে, প্রকাশ করতে হবে। আমরা প্রকাশ করব এবং সবশেষে আমাদের লিখতে হবে যে আমাদের কাজ শেষ। তাহলে আমাদের শুরু আসবে ধাপ একে, শুরু সবসময় অ্যালগরিদম লেখার জন্য তোমরা বইতেও দেখবে এভাবেই লেখা আছে, স্টার্ট বা শুরু করি অথবা শুরু যে কোনো একটি লেখলে হয়। তারপর হচ্ছে দ্বিতীয় কাজটি কি, আমাদের সংখ্যা তিনটি রিড করতে হবে। তৃতীয় কাজ হচ্ছে তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য সূত্র ব্যবহার করতে হবে। এবং 4 নম্বর হচ্ছে আমাদের কাছে কি চেয়েছে, যে যোগফল চেয়েছে, তাহলে আমরা যোগফলটি লিখে প্রকাশ করব। এরপর কাজ শেষ। আমরা শেষ না করলে কিন্তু আমাদের প্রোগ্রাম কমপ্লিট হবে না, আমাদের বলতে হবে যে কাজটি শেষ। এখন আমরা আরেকটি অ্যালগরিদম দেখি, তিনটি সংখ্যার গড় নির্ণয় করার অ্যালগরিদম। প্রথমেই শুরু, এটা নিয়ম আমাদের অ্যালগরিদমের, যে শুরু লিখতে হবে। ধাপ 2 এ কি দেওয়া আছে, তিনটি সংখ্যা আমাদের পড়তে হবে, এবিসি তিনটি সংখ্যা। এরপর হচ্ছে সংখ্যা তিনটির এভারেজ, তোমরা সবাই জানো এভারেজের সূত্র কি। এভারেজ হচ্ছে তিনটি সংখ্যা যেহেতু ছিল, তিনটি সংখ্যার যোগফলকে 3 দ্বারা ভাগ করতে হবে। তাহলে সেই সূত্র আমরা কম্পিউটারকে বলে দেব, কম্পিউটার সেভাবে ভাগ করবে এবং গড় আমাদের কি করবে, প্রকাশ করবে। তাহলে ধাপ 4 কি, গড় প্রকাশ করা বা ফলাফল প্রকাশ করা। এবং 5 হচ্ছে বিষয়টি শেষ করা। তাহলে এইভাবে আমরা অ্যালগরিদম পরীক্ষার খাতায় লিখতে পারবো। আমাদের যে সমস্যাগুলো দেবে সেই সমস্যার সূত্রটি আমরা জানা থাকলে ইজিলি আমরা এখন অ্যালগরিদম লিখতে পারবো। শুরু করব, সংখ্যা তিনটি পড়তে হবে, সংখ্যা তিনটি যে সূত্রের সাহায্যে আমাকে যে কাজ করতে দিয়েছে সেই কাজ করব ধাপ 3 এ। ধাপ 4 এ এসে সেই ফলাফল প্রকাশ করব। ধাপ 5 মানে আমাদের কাজ শেষ। তাহলে শুরু যেহেতু ছিল, শেষ আছে, একই অবস্থা। এরপর হচ্ছে আমাদের আরেকটু কাজ দিয়েছে, সেটি হচ্ছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম। তোমরা সবাই জানো দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্র, এখানে চিত্র একটি দেওয়া হয়েছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ ক্ষেত্রফল। প্রথমে আমাদের কি করতে হবে, এই ধরনের সমস্যা দেখলে ভয় পাওয়ার কিছু নয়। অনেকেই, মোস্ট অফ দি স্টুডেন্টের এই জিনিসটা হয়, পরীক্ষায় যখন এই ধরনের কাজ দেখে, অনেক জটিল কাজ দিয়েছে, ক্ষেত্রফল কি, সমস্যা হয়ে যায়। কিন্তু বিষয়গুলো কিন্তু সহজ। ধাপ 1 আমরা কি করব, শুরু করি। ধাপ 2 এ দৈর্ঘ্য প্রস্থের মান গ্রহণ করতে হবে। তুমি যদি মান দুইটি ইনপুট না করো তাহলে তুমি সেই মান পাবে না, সেই মান দিয়ে কোনো কিছু করতে পারবে না। তারপর ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে সূত্রের সাহায্যে ক্ষেত্রফলের মান নির্ণয় করি। তৃতীয় ধাপে হচ্ছে আমরা মান নির্ণয় করব। তারপর হচ্ছে চতুর্থ ধাপ কি, আমরা যেহেতু মান পেয়ে গেছি তাহলে মানটি আমরা প্রকাশ করি ধাপ 4 এ। এবং যেহেতু মান প্রদর্শন করা হয়ে গেছে, আমাদের কাজ শেষ, আমাদের অবশ্যই লিখতে হয় শেষ করি। অ্যালগরিদম একটি নিয়মই হচ্ছে ধাপ 1 এ শুরু করি এবং শেষ ধাপে এসে আমাকে অবশ্যই বলতে হবে যে আমরা কাজটি শেষ করলাম। তারপর আমাদের মাঝখানে হচ্ছে কাজগুলো থাকবে। তো আশা করি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো, বিষয়গুলো একদমই সহজ। এরপর হচ্ছে একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম। আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে r ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, মানে আর রেডিয়াস দুইবার আসবে, রেডিয়াস স্কোয়ার হবে। তাহলে এটার মধ্যে একই। ধাপ 1 শুরু করি। তারপর হচ্ছে ব্যাসার্ধের মান গ্রহণ করি, ব্যাসার্ধের মান আমার গ্রহণ করতে হবে। এরপর হচ্ছে এরিয়া, এরিয়ার সূত্র আমাদের কি, পাইয়ের মান হচ্ছে 3.1416 ইন্টু রেডিয়াস। এখানে রেডিয়াস দুইবার কেন আসলো, কারণ আমি তো এখানে কম্পিউটারের প্রোগ্রামে যদি লিখি স্কোয়ার, সে বুঝতে পারবে না স্কোয়ার মানে কি, একটা জিনিসই ডাবল করা হয়ে গেছে, এখানে গুণ করে আমি রেডিয়াস ইন্টু রেডিয়াস এই কারণে দিয়ে দিয়েছি। এটা দিলে কম্পিউটার বুঝে যাবে। এবং বৃত্তের ক্ষেত্রফল, তাহলে আমরা যেহেতু পেয়ে গেছি তাহলে সেটি প্রদর্শন করব। আর ধাপ 5 এ সেটি কি করব, প্রোগ্রামটি শেষ করব। তাহলে এই সূত্র যদি তোমার জানা থাকে, তুমি ইজিলি সেই অ্যালগরিদম বা সেই প্রবলেমটাকে ডিফাইন করতে পারবে। অ্যালগরিদম মানে হচ্ছে একটি প্রবলেমকে ধাপে ধাপে ডিফাইন করা। আমরা এখানে ধাপে ধাপে বিষয়টি ডিফাইন করে ফেললাম। এখন হচ্ছে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা জোড় না বেজোড় তা নির্ণয়ের অ্যালগরিদম। জোড় সংখ্যা না বেজোড় সংখ্যা, তোমাকে যদি বলি 2 জোড় সংখ্যা কিনা বা বেজোড় সংখ্যা কিনা, তুমি কিন্তু একবার উত্তর দিয়ে দিতে পারবে যে 2 হচ্ছে জোড় সংখ্যা। কেন, আমি জানি কিভাবে, আমরা শিখেছি ছোটবেলায়। কিন্তু কম্পিউটার তো ছোটবেলায় তোমার মতো শিখে নাই যে কোনটা জোড় কোনটা বেজোড়, সে সবকিছু লজিক দিয়ে বের করে। কম্পিউটার সবসময় সবকিছু লজিক দিয়ে বের করে। তো এখানে সে কি করবে, দেখো এখানে একটি গাণিতিক বিষয় আছে। প্রথমে ধাপটা আসবে শুরু করি, তারপর
এন ইনপুট করি, এন দ্বারা এখানে নাম্বারকে বোঝানো হচ্ছে, ঠিক আছে, এন হচ্ছে নাম্বার, একটি নাম্বারকে ইনপুট করব যে নাম্বার আমাকে কাছে জানতে চাইবে বা কম্পিউটারের কাছে জানতে চাইবো যে সে কি জোড় না বেজোড়। তারপর সেই নাম্বারকে এখানে নাম্বার মোড 2, এর মানে হচ্ছে কোন সংখ্যাকে, যে সংখ্যা আমি ইনপুট করলাম সেটাকে সে 2 দ্বারা ভাগ করবে, 2 দ্বারা ভাগ করবে এবং দেখবে ভাগফল শূন্য হয় কিনা। তাহলে এন মোড 2 মানে হচ্ছে যে আমার ইনপুট করা সংখ্যাটিকে সে 2 দ্বারা ভাগ করবে এবং দেখবে যে ভাগ শেষ শূন্য হয় কিনা। যদি ফলাফল শূন্য আসে সেখানে সে ডিসিশন নেবে, মানে কম্পিউটার প্রোগ্রাম সেখানে ডিসিশন নেবে। যদি আমাদের উত্তর আসে হ্যাঁ, মানে আমাদের ফলাফল শূন্য আসছে, তাহলে সংখ্যাটি জোড়, এখানে বলা আছে জোড় প্রিন্ট করো। যদি 2 দ্বারা ভাগ করে ভাগ শেষ শূন্য হয় তাহলে জোড় প্রিন্ট করবে। আর যদি দেখে যে ফলাফল আসছে না, 0 আসেনি, কোন একটি সংখ্যা এসেছে, তাহলে বেজোড় প্রিন্ট করবে। তুমি নিজে খাতা কলমে ট্রাই করে দেখতে পারো যে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ যেগুলো শূন্য আসবে সেই সংখ্যাগুলো অবশ্যই জোড়, এবং যেগুলোর কোনো একটি ভাগশেষ থাকবে সেই সংখ্যাগুলো বেজোড়। কম্পিউটার এভাবেই জোড় বেজোড় নির্ণয় করতে পারে বা আমরা এই প্রবলেম সলভ করতে পারি। এবং সব শেষের ধাপ যেমন শুরু করেছিলাম তেমন শেষ করব, আমাদের কাজ শেষ। এরপর আমরা একটি মজার বিষয় নিয়ে আসছি। এখন এই প্রশ্নটি একটু বুঝতে হবে তোমার কাজটা। এই অ্যালগরিদমটা হচ্ছে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার অ্যালগরিদম। এটি বোঝার জন্য আমরা একটা কাজ করি। মনে করো যে 3টি দল ফুটবল খেলছে, তাদের মধ্যে থেকে একটি দল বিজয়ী হবে, তাহলে প্রথম দল দ্বিতীয় দলের সাথে খেলবে, তৃতীয় দলের সাথে খেলবে, এইভাবে 3টি দলের মধ্যে যে বিজয়ী হবে সেই কিন্তু চ্যাম্পিয়ন হচ্ছে। তো আমাদের এখানে যে কাজটি দেওয়া হয়েছে মোটামুটি কাজটি ওই রকম, যে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয় করা। কিভাবে আমরা বড় সংখ্যা নির্ণয় করতে পারি, আমি এখানে যদি দেখি তাহলে বুঝতে পারি যে এখান থেকে বড় সংখ্যা হচ্ছে নাম্বার সি, যেটি মান হচ্ছে 13, ঠিক না? কিন্তু কম্পিউটার সেখানে লজিক দিয়ে কিভাবে বুঝবে? আমার ব্রেন কিন্তু খুব ফাস্ট, তোমার ব্রেন খুব ফাস্ট, যে কারণে আমরা খুব দ্রুত এখান থেকে বের করতে পারি, ডিফাইন করে দিতে পারি যে কোন সংখ্যাটি সবচেয়ে বড়। তো এই ক্ষেত্রে কম্পিউটার কি করবে? প্রথমে দেখবে যে এ কি বি এর চাইতে বড় না ছোট। যদি দেখে বি এর চাইতে সে বড়, এ বি এর চাইতে বড়, সেই ক্ষেত্রে সে আবার কম্পেয়ার করবে যে এ কি তাহলে সি এর চাইতে বড় কিনা। যদি দেখে সি এর চাইতে বড়, তাহলে তো দুইটার চাইতে যে বড়, অবশ্যই সে তাহলে এই 3টার মধ্যে সর্বোচ্চ সংখ্যা। আবার যদি দেখে যে এ বির চাইতে বড় না, ছোট, তাহলে বুঝবে যে সে তো তাহলে এই খেলা থেকে এলিমিনেট হয়ে যাবে। সেখানে কি আসবে? বলবে যে বি কি তাহলে সির চাইতে বড় কিনা। যদি সির চাইতে বড় হয় তাহলে বি বড়, কারণ যেহেতু একে পাস করে এসেছে। আর যদি দেখে যে না বির চাইতে সি বড়, তাহলে বোঝা যাবে যে সি হচ্ছে সর্বোচ্চ মান। তাহলে এর সাথে কম্পেয়ার করলো, দেখলো যে এর চাইতে ছোট, তাহলে এর সাথে কম্পেয়ার করবে, কম্পেয়ার করে দেখবে যে ছোট কিনা। যদি দেখে যে ছোট তাহলে এ বড়। যদি দেখে যে এর চাইতে বি ছোট কিন্তু সি বড়, তাহলে অবশ্যই সি বড় হয়ে যাবে। কার চাইতে? এর চাইতে বড়, তাহলে বির চাইতেও বড়, তাহলে সি বড়। এভাবে হচ্ছে 3টা সংখ্যার সাথে কম্পেয়ার করে দেখবে যে কোনটা বড়। তো আমরা এই অ্যালগরিদমটা দেখি। প্রথমে আমাদের নিয়ম অনুযায়ী লিখতে হবে ধাপ 1-এ শুরু করি। যত বড় কাজই হোক আমাদের ধাপ 1-এ এই কথাটাই অবশ্যই লিখতে হবে, শুরু করি বা শুরু করো। ধাপ 2-এ হচ্ছে 3টি সংখ্যা পড়ো। 3টি সংখ্যা অবশ্যই আমাদের পড়তে হবে, না পড়লে কি আমরা দেখতে পারবো বা বুঝতে পারবো কিনা যে কোন সংখ্যাটি বড়। কম্পিউটার এভাবে 3টি সংখ্যা রিড করবে। ধাপ 3, প্রথম সংখ্যাটি কি দ্বিতীয় সংখ্যার চাইতে বড়? যদি হ্যাঁ হয় তাহলে প্রথম সংখ্যাটি কি তৃতীয় সংখ্যার চাইতে বড়? প্রথম সংখ্যা যদি দ্বিতীয় সংখ্যার চেয়ে বড় হয় তাহলে তৃতীয় সংখ্যার চাইতে বড়। যদি হ্যাঁ হয়, সেই ক্ষেত্রে পজিটিভ আসে, তাহলে ফলাফল প্রিন্ট করবো হচ্ছে প্রথম সংখ্যাটি বড়। আর যদি তা না হয় এবং এরপর ধাপ 7-এ যাও। ধাপ 7 মানে হচ্ছে আমাদের প্রোগ্রাম শেষ, বড় সংখ্যা আমরা পেয়ে গেছি, আমাদের প্রোগ্রাম শেষ। আর যদি এখানে আসে যে না, তাহলে দ্বিতীয় সংখ্যার কথা চলে আসবে। যেহেতু ও তাহলে এলিমিনেট হয়ে যাবে যে ওর চাইতে বড় না, তাহলে দ্বিতীয় সংখ্যার কথা আসবে। দ্বিতীয় সংখ্যা কি তৃতীয় সংখ্যার চাইতে বড়? হ্যাঁ, ফলাফল প্রিন্ট করে দ্বিতীয় সংখ্যাই বড়। যদি ও ওর চাইতে বড় হয় তাহলে দ্বিতীয় সংখ্যাই বড় হয়ে যাবে। এরপর হচ্ছে ধাপ 7-এ যাও। ধাপ 7 মানে হচ্ছে শেষ। আর যদি না হয় তাহলে ফলাফল প্রিন্ট করো তৃতীয় সংখ্যাই বড়।
তাহলে তিনটি সংখ্যার সাথে আমরা আলাদা আলাদাভাবে কম্পেয়ার করে দেখব যে কোন সংখ্যাটি বড়, এবং সেভাবেই আমরা কাজ করব। যদি 1 বড় হয় তাহলে কাজ প্রথমে শেষ হয়ে যাবে, যদি 2 বড় হয় তাহলে মাঝখানে কাজ শেষ হবে, আর 3 যদি বড় হয় তাহলে সব শেষে এসে আমাদের কাজটি শেষ হবে, কারণ আমাদের প্রতিবারই সবার সাথে কম্পেয়ার করে নিতে হবে। এবং সবশেষ ধাপ হচ্ছে শেষ করি। আর যেটি আমরা উপর থেকে বলে আসছি যে যদি 1 নাম্বারটা বড় হয় 2 জনের সাথে তাহলে ধাপ সাথে যাও, মানে শেষ করো। যদি এইখানে হয় ফলাফল প্রিন্ট করে দ্বিতীয় সংখ্যা বড় এবং ধাপ সাথে যাও, মানে কাজ শেষ, আমাদের শেষ করতে হবে। আর যদি তা না হয় তাহলে আবার অন্য আর্গুমেন্ট, এখানেও সিদ্ধান্তর বিষয় আছে। তো এই হচ্ছে আমাদের তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম। আমরা অ্যালগরিদম দেখলাম, এখন আমরা কিছু বাড়ির কাজ আছে, সেই বাড়ির কাজগুলো তোমরা অবশ্যই ভালোভাবে করবে, মনোযোগ সহকারে করবে। আশা করি ক্লাসটিও মনোযোগ সহকারে দেখেছ, বইও পড়বে, তাতে আরো জানতে পারবে, বুঝতে পারবে। আমাদের আজকের হোমওয়ার্ক হচ্ছে, প্রথমে একটি প্রশ্ন আছে, ছোট প্রশ্ন, অ্যালগরিদম কি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অ্যালগরিদমকে কোডিং এর পূর্ব শর্ত হিসাবে বলা হয়ে থাকে কেন, ব্যাখ্যা করো। আমরা আজকে আলোচনা করেছি এই বিষয় সম্পর্কে। এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটি নির্ণয়ের অ্যালগরিদম দেখো। আমরা আজকে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম দেখেছি, বুঝতে পেরেছি। আর তোমাদের আজকে বাড়ির কাজ হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটি নির্ণয়ের অ্যালগরিদম লেখো। আশা করি তোমরা মনোযোগ সহকারে যেমন ক্লাসটি দেখেছো এরকম মনোযোগ সহকারে আমার এই কাজটি করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই ক্লাসটি দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।